করে ভাবতে পারো তে যে আমি তোমাকে কারোর সাথে শেয়ার করব? আমি যবে থেকে তোমাকে দেখেছি তুমি আস্তে আস্তে আমার মনের গভীরে ঢুকে গেছো। আমি আগেও বলেছি আর এখনো বলছি, তুমিই আমার পুরো পৃথিবী। তে তুমি আমার নিঃশ্বাস প্রশ্বাস সবকিছু। আই সোয়ার তোমাকে আমি কন্ট্রাক্টের মেয়ে ভাবতে চেয়েছিলাম, কিন্তু পারিনি আমি। ট্রাস্ট মি, আমি নিজেকে অনেক বুঝিয়েছিলাম, কিন্তু তোমার প্রতি ফিলিংস আমি কোনোভাবে নিজেকে আটকাতে পারিনি। আমি নিজেকে অনেক বুঝিয়েছিলাম, তবু তোমার আচার আচরণ ব্যবহার আমাকে তোমার প্রতি আকৃষ্ট করতে বাধ্য করেছে, তোমাকে ভালোবাসতে বাধ্য করেছে। তে না হলে তুমিই বলো, যেটা আমি আজ পর্যন্ত কখনো করিনি। আমার বাড়ি আমি কেন তোমার বলতে যাব? ইনফ্যাক্ট আমি তোমার এক কথায় আমার মনোরঞ্জনকারী মেয়েদেরকেও সরিয়ে দিলাম। তোমার জন্যই আমি আমার এত বছরের বেস্ট ফ্রেন্ডের সম্পর্ক ভেঙে দিয়েছি। লিসার জন্য কখনো গার্ড রাখিনি, তোমার জন্য তা রেখেছি। এবার বলো কেন আমি এইসব করব তোমার জন্য? একটু কি বোঝার চেষ্টা করেছো কখনো যে আমি তোমায় কতটা ভালোবেসে ফেলেছি? আর সেখানে আজ কিনা ওরা দুটো মিথ্যে কথা বললো, তুমি বিশ্বাস করে নিলে। জিমিন এইসব কথা বলে অনেক স্যাড হয়ে ফ্লোরে বসে পড়ে। তের কাছে ফাইনালি আজ পুরো ক্লিয়ার তার জিমিন তাকে কতটা ভালোবাসে। এ এতদিন ধরে জিমিনের মুখ থেকে এই কথাটা শোনারই অপেক্ষা করছিল। জিমিন তাকে এতটা গভীরভাবে ভালোবাসে, এই কথাটা শুনে তের চোখ দিয়ে জল গড়িয়ে আসে। তে উঠে বসে জিমিনের দু গালে হাত দিয়ে জিমিনের মুখটা ওপর দিকে তোলে। জিমিন অন্যদিকে মুখ ঘুরিয়ে নেয়, কিন্তু জিমিনের চোখ দিয়ে সাইলেন্টলি জল গড়িয়ে পড়ছিল। তে জিমিনের চোখের জল মুছিয়ে দেয় এবং জিমিনের বুকে মাথা রেখে জিমিনকে জড়িয়ে ধরে। আচ্ছা, তুমি যখন আমার ফিলিংস গুলো বুঝতেই পেরেছিলে, তাহলে কি করে ভাবলে আমি তোমাকে কন্ট্রাক্টের মেয়ে ভাবি? না জিমিন, আসলে আমার খুব ভয় হতো, এইসব কাজ আগে কখনো করিনি তো, তাই তোমার ভালোবাসা নিয়ে আমি কনফিউজ ছিলাম। আর এখন তো কনফিউজ কেটে গেছে। এরপরেও কি কখনো যে যাই বলুক তুমি কি তাদের কথাই বিশ্বাস করে ফেলবে? না, কখনোই না। আমি জিমিনকে আর কখনো ভুল বুঝবো না। তোমার খুব কষ্ট হয়েছিল তাই না কলিজা? আমার খুব কষ্ট হচ্ছিল জিমিন। আমি শুনতে পাচ্ছিলাম বাইরে থেকে দিদি জিহব আমাকে বাঁচানোর অনেক চেষ্টা করছিল। আমিও নিজেকে বাঁচানোর চেষ্টা করছিলাম, কিন্তু পারিনি। তে নিজের দু হাত জিমিনের দিকে এগিয়ে দেয় আর বলে, ওরা আমার হাত খুব শক্ত করে বেঁধে রেখেছিল জিমিন, আমার খুব লাগছিল। জিমিন দেখে তে দু হাতেই রক্ত জমে যাওয়া দাগ আছে। জিমিন ওই ব্যথা জায়গায় সফটলি কিস করে। এবার বুঝেছো তো কলিজা, কেন আমি তোমার ছেড়ে বাইরে যেতে চাই না? একদিন কিনা গেছি জানোয়ারগুলো তোমার এই অবস্থা করে দিয়েছে। এইবার শুধু তুমি দেখো ওদের আমি কি অবস্থা করি। এতক্ষণে নিশ্চয়ই যেহব ওদের বেসমেন্টে নিয়েও চলে গেছে। আমি ঘরে যাব জিমিন, আমি এখানে থাকবো না। একবার যদি ড্যাড জানতে পারে আমি দেশের মধ্যেই আছি, তাহলে ব্যাপারটা খুব খারাপ হয়ে যাবে। হ্যাঁ সোনা, আমি তোমার রিলিজের ব্যবস্থা করছি। জিমিন তেকে রিলিজ করিয়ে বাড়িতে নিয়ে যায়। তে বাড়িতে ঢুকতে না ঢুকতেই মহিলাটি এসে তাকে জড়িয়ে ধরে। মহিলাটি তেকে নিয়ে গিয়ে সোফায় বসায়। ইউ আর অল রাইট ম্যাম? ইয়েস। একটু বস মা, তোর জন্য হালকা করে খাবার করে রেখেছি, এক্ষুনি এনে তোকে খাইয়ে দিচ্ছি। যে হোক, তুই এখানে কি করছিস? ওরা কোথায়? যেখানে রেখে আসতে বলেছেন ওখানেই বেঁধে পড়ে আছে। চল। বেশ কিছুক্ষণ পর আমরা দেখতে পাই জিমিন একটা চেয়ারে বসে আছে, তার পেছনে জেহোক এবং জিমিনের সামনে জাঙ্কক আর সুগা বাঁধা অবস্থায়। এই জিমিন, আমাদেরকে ছেড়ে দে বলছি। শালা, তোর সাহস হয় কি করে আমাদেরকে তুলে আনার? আমার সাহসে তো তোরা কিছুই দেখিসনি এখনো। জেহোক, ছুরিটা দে। জেহোক জিমিনের হাতে ছুরিটা দেয়। ওদের হাত দুটো রডের সাথে বেঁধে দে। জেহোক তাই করে। এই জিমিন, কি করবি তুই আমাদের সাথে? হ্যাঁ, এই জিমিন, ভুলে যাস না আমরা তোর ছোটবেলার বন্ধু। আরে দেখ না কি করি, আগে তোর কাছেই যাই বল সুগা। জিমিন ছুরি নিয়ে সুগার দিকে এগিয়ে যায়। না রে জেহোক, ছুরি দিয়ে কাটা যাবে না, অন্য কিছু আন যাতে একেবারে কেটে বেরিয়ে যায়। স্যার, ট্রি কাটিং মেশিনটা আনবো?
একদম বেস্ট নাম বলেছিস, ওটাই নিয়ে আয়। যে হোক মেশিনটা এনে জিমিনের হাতে দেয়। জিমিনের হাতে ওই ট্রি কাটিং মেশিন দেখে ওরা দুজনে ভয় কাঁপতে থাকে। দেখ ভাই, আমাদের ভুল হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমাদের ভুল হয়ে গেছে। আর জীবনেও তোর কন্ট্রাক্টের মেয়ের দিকে চোখ তুলে তাকাবো না। কন্ট্রাক্ট? না না, কন্ট্রাক্ট নয়। আমি বাইরে থেকে শুনেছি আপনি ওকে প্রপোজ করেছেন, সে অনুযায়ী এখনো আপনার গার্লফ্রেন্ড। ছেড়ে দে ভাই, তোর গার্লফ্রেন্ডের দিকে চোখ তুলেও তাকাবো না। তোর বাড়ির আশেপাশেও তুই আমাদের দেখতে পাবি না। আমার বাড়ির আশেপাশে কেন? যাতে তোদেরকে আর পৃথিবীতেই না দেখতে পাই সেই ব্যবস্থাই করছি। চিন্তা করিস না ভাই, আমরাই দেশ ছেড়েই চলে যাবো, জীবনে তোর চোখের সামনে আসবো না। ছেড়ে দে ভাই, বাড়িতে মম ড্যাড আছে। হ্যাঁ ভাই প্লিজ, আমরা আমাদের মম ড্যাডের একমাত্র সন্তান। জিমিন মেশিনটা অন করে। জানিস তো, তে আমাকে তার নিজের দুটো হাত দেখিয়ে বলেছিল ওরা আমার হাত খুব শক্ত করে বেঁধেছিল, তার ফলস্বরূপ তের হাতে এখনো রক্ত জমে আছে। তো আমি ভাবলাম তোদের হাতটাই কেটে দিই। এই বলে জিমিন মেশিনটা নিয়ে সুগার দিকে এগোতে থাকে। ভাই ছেড়ে দে ভাই, আর কখনো এমন করবো না। আমি নিজে গিয়ে ওর হাতে মলম লাগিয়ে দিয়ে আসবো। তোর হাতে কে লাগায় দেখ। ওহ সরি, তোর হাতটাই তো আর থাকবে না। নিমিষের মধ্যে সুগার হাতটা কুনুই দিয়ে কেটে পড়ে যায়। জাঙ্কক সুগার অবস্থা দেখে ভয় চেঁচাতে থাকে। ছেড়ে দে ভাই, এমন করিস না প্লিজ, আমরা ওর পায়ে পড়ে ক্ষমা চেয়ে আসবো। অত কষ্ট করার কি দরকার? অত কষ্ট করে পায়ে হাত দিতে হবে না, আমি বরং তোর হাতটাই উড়িয়ে দিই। দুজনের চিৎকারে পুরো বেসমেন্টটা গমগম করছে। জিমিন মেশিনটা অফ করে পাশে রেখে চেয়ারে গিয়ে বসে। আমার তেও ঠিক এতটাই কষ্ট পেয়েছিল। তোদের জন্য আমার তে এই নিয়ে দুবার কাঁদলো। প্রথমবার তো ছেড়ে দিয়েছিলাম, কিন্তু এইবারে ছাড়ে কি করে বল? তোরা নিজেদের মৃত্যু নিজেরাই ডেকে এনেছিস। আর আমি আমার তের শরীরের অবস্থাটা দেখেছি, তোরা দেখার মতো অবস্থায় রাখিসনি। আমার তেল শরীরটাকে পুরো ক্ষত বিক্ষত করে কুত্তার মতো ছিঁড়ে খেয়েছিস তোরা। এবার তোদের পালা, তোদের শরীর ক্ষত বিক্ষত হওয়ার পালা। যে হোক, ওদের ড্রেসটা খোল। যে হোক সেই মতো ওদের ড্রেসগুলো খুলে দেয়। জিমিন হাতে ছুরিটা তুলে নেয়। এবার আমার জিগরি দোস্ত জাঙ্ককের পালা। তুই বলেছিলিস না তের পাটা মাখনের মতন, তোর পায়ের অবস্থা কি করি দেখ। জিমিন একদম মাছের আঁশ ছাড়ানোর মতন ছুরি দিয়ে জাঙ্ককের পা ক্ষত বিক্ষত করতে থাকে। সুগার তো জাঙ্ককের অবস্থা দেখেই নিজের মরমর অবস্থা। সুগার, এবার তোর পালা। জিমিন সুগার দিকে এগোতে এগোতে বলে, কে যেন বলেছিল তের পেটটা পুরো তুলোর মতন, আর একটু ওপরে উঠলে হিরেতে হাত দেওয়ার সমান। এবার আমি তোর পেট থেকে বুক অব্দি পজিশনটা এমন অবস্থা করব যে তুই আর হাত দেওয়ার অবস্থায় থাকবি না। এই বলে জিমিন পুরো ক্রস ক্রস করে সুগার বডিতে ছুরি চালাতে থাকে। আর সুগার অসম্ভব চিৎকার দেখে কে। বেশ কিছুক্ষণ পর জিমিন ছুরিটা হাত থেকে ফেলে দেয় এবং নিজের চেয়ারে গিয়ে বসে কোটটা খুলে রাখে। আমি তের মুখ থেকে শুনলাম, তে বলল আমি নাকি নিজের ভুল বুঝতে পেরে তোদেরকে তের রুমে পাঠিয়েছি। তাই আমি ভাবলাম আর কি, তোরা যাতে আর কোনোদিনও মিথ্যে কথা না বলতে পারিস, তোদের জিপটাই কেটে দিই। আগে সুগার তো নাকি, তোর যাকে মন চায় তার জিপটা আগে টেনে বার কর। সুগা তো কিছুতেই মুখ খুলবে না। যে হোক অনেক চড় থাবড়া মেরে সুগার মুখ হাঁ করিয়ে জিপ টেনে ধরে। জিমিন সুগার জিপ কেটে নেয়। আমি আর কথাই বলবো না ভাই, সারা জীবন বোবা সেজে থাকবো। আমার ছেড়ে দে। মিথ্যে বোবা সেজে কি লাভ বল? তোর ইচ্ছাটাই পূরণ করে দি, দেখ সত্যি বোবা হয়ে কেমন লাগে। যে হোক জিপটা টেনে ধরো। ওকে বস। যে হোক এবারে জাঙ্ককে জিপ টেনে ধরে। জানিস তো, জীবনে আমি কখনো এতটা নিষ্ঠুর হইনি, কাউকে কখনো এমন টর্চার করিনি, আর ভাবিও নি করবো বলে। কিন্তু এখন বুঝতে পারছি কাউকে ভালোবাসলে তার কষ্টে কতটা নিজের কষ্ট লাগে। নাও ডান। এবার তোরা দুজনে যে জিনিসটা দিয়ে আমার থেকে কষ্ট দিয়েছিস সেটাই কাটার পালা। ওকে, যে হোক এবার তুই বল কার থেকে প্রথম শুরু করব? স্যার জাঙ্ককের থেকে শুরু করুন। তো এখানে আমার মুখ কি দেখছিস? যা গিয়ে জিন্সটা খোল। তো কিছু হওয়ার পরে জাঙ্ককের গলা দিয়ে তো আর সাউন্ড বেরোচ্ছে না, কিন্তু জাঙ্কক রীতিমতো ইশারায় না বোঝাচ্ছে। আমার তেও নিশ্চয়ই তোদেরকে কাজটা না করার জন্যই বোঝাচ্ছিল। তোরা শুনিসনি, তাহলে আমি কেন শুনবো?
জিমিন এবারে জাঙ্কুকের ওটা কেটে দেয়। জাঙ্কুক ছটফট করতে করতে চেয়ার থেকে পড়ে যায়। স্যার, আরেকজনের তো প্যান্টই ভিজে গেছে, এটাও কি আমায় খুলতে হবে? তো কি আমি খুলবো? কি নোংরা গন্ধ বেরোচ্ছে। তাড়াতাড়ি কাজটা কর, তাহলে আমার কাজটাও তাড়াতাড়ি শেষ হয়। হোক কোনো রকমে নাকে হাত চাপা দিয়ে সুগার প্যান্টটাও টেনে খুলে দেয়। জিমিন সুগারটাও কেটে দেয়। সুগাও ছটপট করতে করতে চেয়ার থেকে পড়ে যায়। জিমিন আবার মেশিনটা হাত থেকে রেখে চেয়ারে গিয়ে বসে। হোক দুটোকে তুলে চেয়ারে বসা। হোক আবার দুজনকে চেয়ারে তোলে। অনেকটা রক্ত বেরোচ্ছে বুঝলি হোক, রক্তটা বন্ধ করে দি। যা তো গিয়ে নুনটা নিয়ে আয় তো। হোক সঙ্গে সঙ্গে গিয়ে নুন নিয়ে আসে। এই নিন নুন, আর কিন্তু কোনো মশলাপাতি এখানে নেই। এবারে তাহলে দিদার কাছে যেতে হবে। কোনো দরকার নেই, আমি অনেক ভালো শেফ রে, এই নুন দিয়েই আমি রান্না করে দেব। জিমিন ওদের বডিতে ঘুরে ঘুরে নুন ছেটাতে থাকে। ওরা ছটপট করতে করতে এক পর্যায়ে ওদের নিঃশ্বাস বন্ধ হয়ে যায়। স্যার, মনে তো হচ্ছে ওরা ফ্রাই হয়ে গেছে। মরে গেল নাকি রে? যা তো, আপনি এত সুন্দর রান্না করেছেন, মরবে না তো কি বেঁচে উঠে লাফাবে? আচ্ছা তাহলে এবার একটা কাজ কর, এখানের ওয়াশরুমের শাওয়ার চালিয়ে বডি দুটোকে ফেলে দিয়ে ঘন্টাখানিক ভিজুক। দেন রক্ত শুকিয়ে বডিটা যখন পুরো সাদা হয়ে যাবে তখন গিয়ে কোথাও ফেলে দিয়ে আসবি। হোক জিমিনের কথা মতন তাই করে। স্যার, আমরা এখন বাড়ি কি করে যাব? আমাদের দুজনের জামাই তো রক্ত ভিজে আছে। আমি নয় আমার শার্টটা খুলে রেখে শুধু কোট গলিয়ে নিচ্ছি, আর তুই তোর জামাটা এখানেই খুলে রেখে দে। আচ্ছা, মানেটা কি আমি খালি গায়ে যাব? তাতে কি হয়েছে, দিদি তোকে দেখে ইমপ্রেস হয়ে যাবে। না, আমি এমন ভাবে যাব না, আমার একটা লজ্জা আছে। ওখানে তে ম্যাম আছে, দিদা আছে, কিছুতেই আমি এইভাবে যাব না। আরে বাসায় ঢুকে দৌড়ে রুমে চলে যাবি, তার আগেই আমার গায়ে অনেকগুলো ঝাঁটার বাড়ি পড়ে যাবে। আর আপনি কোট পরে যাবেন বলছেন, আপনার কোটেও তো রক্ত লেগে আছে। ঠিকই তো, কি করি বলতো? এক কাজ কর, শপিং মলে চল। আমাদের এই অবস্থায় ঢুকতে দেবে? আমি কোথাও যাই আর আমাকে ঢুকতে দেবে না, সেটা কি কখনো হয়েছে? এরপর ওরা শপিং মলের উদ্দেশ্যে বেরিয়ে যায়। যেন একেবারে শপিং মল থেকেই নতুন ড্রেস চেঞ্জ করে বেরিয়ে আসে আর পুরোনো ড্রেসগুলো প্যাকেটে করে ডাস্টবিনে ফেলে দেয়। দেন ওরা দুজনে গায়ে পারফিউমও দিয়ে নেয়। দেখ ঠিকঠাক আছে তো? কোনোভাবে কিছু বোঝা যাচ্ছে না তো যে কিছুক্ষণ আগে কি কি হয়েছিল? না না, আপনি পুরো কুল, আর আমার একদম পারফেক্ট। চল। দেন ওরা বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়।